খুশির গল্প তো অনেক বলেছি। অনেক খুশির অনেক কিছুই হয়েছে। অনেকজন মানুষ অভিনন্দন জানিয়েছে পরিবারের সকলে। তবে এই স্টোরিটা রিলেটেডই একটা ছোট্ট দুঃখের কথাও বলি। আমার নানি খুব এক্সাইটেড ছিলেন আমার জন্য। উনি আমেরিকা থেকে লাইভ দেখছিলেন এবং ভিডিও করেছিলেন আমার মার সাথে। তবে ওই এক্সাইটমেন্ট টার কারণে কিছুক্ষণ পরে তার হার্ট অ্যাটাক হয়। সো উনি এখন অসুস্থ, হাসপাতালে আছেন। তবে নিজের কাছে খারাপও লাগছে যে আমার ওই মোমেন্টটার কারণে হয়তো নানি অসুস্থ হয়ে গেলেন। তবে এটাই মনে হচ্ছে যে আমাকে কতটা সে ভালোবাসেন যে আমার জন্য এত খুশি, এত এক্সাইটমেন্ট এর জন্য, টেনশনের জন্য এখন সে হসপিটালে আছে। অনেক বেশি টেনশনে ছিলেন তো। তারপর হঠাৎ করে খুশির একটা খবর আসলো, এক্সাইটেড হয়ে গেলেন। আমেরিকায় থাকেন যেহেতু ৫-৬ বছর আগে নানিকে লাস্ট পেয়েছিলাম। মিস করি খুব। কিন্তু তাও একদম মনে হয় না যে নানি কাছে নেই। সবসময় কল দিয়ে কথা হয়, এ কথা। তখন রাজশাহীতে আমি যেতাম দেখা করতে নানির সাথে। তখন নানি আসতেন। তবে আমি ছোটবেলা থেকেই বেড়ে ওঠা ঢাকায়। ২ বছর আগে গিয়েছি। সো সামনে যদি সুযোগ হয় কুরবানি ঈদের সময় একটু যেতে পারলে খুব ভালো লাগবে। ছায়ানটে গান শিখতাম। একদম যখন ১০ বছর বয়স তখন থেকে গান শিখেছি। আর শুধু যে ছায়ানট তা না, আমি পাফায় নাচ শিখেছি। আমি এখন বুনবুন আহমেদ ম্যামের কাছে নাচ শিখছি। তো সব মিলিয়ে একটা যে সাংস্কৃতিক অঙ্গনে যে নিজেকে তৈরি করা বা সাংস্কৃতিক দিকগুলোকে যে ধরে রেখে এগিয়ে যাওয়া, সেটা সবসময় চেষ্টা করেছি আরকি। যে গান, নাচ, অভিনয় সবকিছুর মধ্য দিয়ে থেকে যাতে আমি ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারি। যাতে একদিকে তৈরি হয়ে আসি। এসে যাতে আমাকে হিমশিম না খেতে হয়। আর অভিনয়ের মধ্যেও কিন্তু দরকার হয় এমন কোনো ক্যারেক্টার যে ক্যারেক্টার হয়তো গায়িকা বা ক্যারেক্টার হয়তো নৃত্যশিল্পী। তো সেই জায়গায় যাতে আমি ভালো করতে পারি। ওই ক্যারেক্টারটাকে যাতে আমি নিজের মতো করে করতে পারি। এটাই ইচ্ছা। তো কখনো কোচিং করিনি বা প্রাইভেট করতে পারিনি। তো টিচাররা মাঝে, মাঝে এরকম করেন যে তাদের প্রাইভেট যারা করে তাদেরকে মার্কটা একটু বেশি দেন। তো সেই কারণে হয়তো আমি ১ম হতে পারিনি। তো সেই জায়গা থেকেও একটা আফসোস ছিল যে কখনো না কখনো নিজের যোগ্যতা এবং ট্যালেন্টের একটা প্রপার বিচারের মাধ্যমে আমি ফার্স্ট হতে চাই। তো লাক্সে ঢোকার পরও এই ইচ্ছাটা ছিল যে ফার্স্ট হব কিনা জানি না। আমি যতটুকু দিব, যে প্রচেষ্টাটা করব, সেই এফোর্ট এ যাতে মূল্যায়নটা আমি সঠিকভাবে পাই। এখন যারা জাজ ছিলেন তারা সেই মূল্যায়নটাকে ফার্স্ট হিসেবে গণ্য করেছেন। এটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমাকেও এখনো কিছু জানানো হয়নি। তো আমি একটু ভয়ে, ভয়ে আছি যে আসলে গল্পটা কেমন হবে বা চরিত্রটা কি হবে এবং সেটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো কিনা। কারণ অনেক বড় দায়িত্ব তো আসলে। উনি এখন বাংলাদেশের অনেক বড় একজন নির্মাতা এবং উনার মুভিগুলো কত ফেমাস এবং উনার মুভিতে যারা অভিনয় করেন তারা যে কত বড়, বড় অভিনেতা, অভিনেত্রী। তাদের সাথে টক্কর দিতে হবে। সো সেই জায়গা থেকে একটু ভয়েই আছি। এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। তবে এই বছরেই শুরু হবে বলে আমি শুনেছি। এটা একদমই অবশ্যই আমার জন্য বড় একটা অনারের বিষয় হবে। তবে একদমই ডিপেন্ড করে গল্প এবং চরিত্র। আমার সাথে কে থাকবেন সেটা থেকে আমি বেশি চাই যে আমাকে কোন চরিত্রে এবং কোন গল্পে ভালো লাগবে বা যারা নির্মাতা আছেন, যারা লেখক আছেন তারা কিভাবে আমাকে লিখছেন। আই থিংক সেটার উপর বেশি ডিপেন্ড করে। তবে অবশ্যই কাজ করার সুযোগ পেলে তো আমারও ভালোই লাগবে। আর গল্পের উপর ফোকাসটা একটু বেশি যে শুধু যে টাকা পয়সার জন্য কাজ করতে হবে তা না, যে একটা বাণিজ্যিক ফিল্ম করলাম, একটা বড় সাকসেস হলো তা না। সে ফিল্ম যদি বক্স অফিসে ভালো নাও করে, দ্যাটস ওকে। অ্যাজ লং এজ আমার গল্পটার থ্রুতে মানুষ কিছু একটা জানলো, শিখলো। আমার জন্য এটাই এনাফ। আমার সালমান শাহকে খুব ভালো লাগে। কালকেও একটা ভিডিও ক্লিপ দেখছিলাম। মনে হচ্ছিল আমাদের জেনারেশনে যদি উনি থাকতেন, এখন যদি থাকতেন বা উনার সাথে কাজ করার যদি সুযোগ পেতাম, মানে ছোট মুখে বড় কথা, খুব ভালো লাগতো। কিয়ামত থেকে কিয়ামত? মানে কেমন থেকে? কালকে ওইটার একটা ক্লিপ দেখছিলাম। খালি মনে হচ্ছিল যে এই জেনারেশনে যদি উনার মতো কেউ থাকতো। আছেন অবশ্যই অনেক অনেক গুণী জ্ঞানী অভিনেতারা আছেন। তো এই সালমান শাহ তো সালমান শাহ। খুব একটা সিনেমা হলে যাওয়া হতো না। কখনোই তেমন যাওয়া হয়নি সত্যি কথা বলতে গেলে। তবে বাসায় বসে আমি অনেক বেশি দেখি। আমি অনেক সিনেমা দেখেছি, আমি অনেক বই পড়ি, মুভি খুবই দেখা হয়। পছন্দের একটা জায়গা। উপন্যাস বেশি পড়া হয়। তবে কবিতা আমার মা খুব পছন্দ করেন। তো আমাকে মাঝে, মাঝে পড়ে, পড়ে শোনাতেন। আমাকে সবসময় এটাই বলেছেন, বাবা-মা সবাই একই কথা বলেছেন যে, "যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি ভালো করে পারবে, সেটা পড়ালেখার দিকে হোক, অন্য দিকে হোক। কিন্তু পড়ালেখাটাকেই ফোকাস রেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার সেগুলো তো ইচ্ছা থাকেই। আমার মা-বাবা দুজনেই চাইতেন ইঞ্জিনিয়ার হব। তো সেই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং এর দিকেই আমি ধীরে, ধীরে এগোচ্ছিলাম।
সেই জায়গা থেকে আমার ফিজিক্স খুব ভালো লাগে। তো আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। এই টাইপের কিছু মানে স্পেসিফিকলি বলেনি যে সাংবাদিকতা বা কিছু তোমাকে করতে হবে। আমারও তেমন মনে হয়নি। আমার পছন্দের জায়গাটা ছিল অভিনয় আর যেটা বললাম ফিজিক্স। তো সেই দুটো জায়গাতেই ধরে আছি নিজে। আমি এইচএসসি কমপ্লিট করলাম গত বছর। এখন হচ্ছে আমি ইউনিভার্সিটিতে ঢুকছি, যেটা বললাম যে ইচ্ছা আছে আমার ফিজিক্স। ফিউচারে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার। তো সেই দিকে আমি কোনোভাবে এগোচ্ছি। অ্যাকচুয়ালি দ্বিতীয়বারের মতো কক্সবাজার গেলাম। ১ম বার ছোট থাকতে একটা ছোট কাজের জন্যই যেতে পেরেছিলাম। তখন আচ্ছা। খুব একটা দেখা হয়নি ঘুরে বা বিচে যাওয়া হয়নি। তবে এবারে একটু বিচটা দূর থেকে দেখতে পেরেছি। আমি ছোট থাকতে আ সুযোগ পেয়েছিলাম কিছু টিভিসি, কিছু নাটকে ছোট, ছোট কিছু রোল করার। একদম আচ্ছা। ছোট ছিলাম। চাইল্ড আর্টিস্ট হিসেবে তখন কাজ আচ্ছা। করার সুযোগ পেয়েছিলাম। তখন সেই কাজের সূত্রেই আমার ১ম বার ঢাকার বাইরে যাওয়া হয়। রাজশাহী আর ঢাকার বাইরে। কক্সবাজারে তখন ১ম বার যাই, দেখতে পাই। তখন মনে হতো যে ওয়াও! এরকম অ্যাক্টিং করলেই দেশের বাইরে, ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ থাকবে। তো এরকম খুব ইচ্ছা হতো যে বড়ভাবে কোনো অ্যাক্টিং এর সুযোগ পেলে হয়তো ভালো। সালটা ঠিক মনে নেই। কিন্তু তখন আমার বয়স কত হবে? ৫-৬ মা সবসময় সাথেই থাকে। অনেক ছোটবেলায় একটা দিয়েছিলাম। ম্যাগাজিন আছে, একটা ম্যাগাজিনে ছোট্ট একটা কলামে আমার ছবিসহ একটা ছোট্ট সাক্ষাৎকার আছে। আমার চিপস খেতে খুব ভালো লাগে। এরকম একটা কথা দিয়ে একটা ছোট মানুষ ছিলাম তো তখন শুরু থেকে তো অনেকজনের সাথেই হয়েছে। মানে থাকে না যে একজন চলে গেল, একজন আসলো। তবে এখন আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে নাজা। নাজা আচ্ছা। হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে। কংগ্রাচুলেশনস টু হার। আমাদের বন্ধুত্ব অনেক বেশি। মানুষ মনে করে হয়তো যে না প্রতিদ্বন্দ্বী, কম্পিটিশন এর কোনো একটা মানুষের ধারণা থাকে। তবে আমরা যেগুলো একসাথে ফেস করেছি আমরাই জানি। কারণ এই কম্পিটিশন এর মধ্যেও তো প্রত্যেকটা চ্যালেঞ্জ একসাথে আমরাই ফেস করেছি। তো সেই জায়গা থেকে বন্ধুত্ব না হওয়াটাই বেশি অস্বাভাবিক আমার মনে হয়। গতকালকেও আমরা বাইরে গিয়ে একসাথে একটু খেলাম। কেউ জানতো না। আমাদের তো ক্যাম্পে অ্যালাউড না। তবে আমি আর নাজা বাইরে একা, একা গিয়ে লুকিয়ে, লুকিয়ে ফুচকা খেতাম। আমি খুব সুন্দর পিজ্জা বানাই। সো পিজ্জাটা একটু কঠিন না আমার কাছে মনে হয় বানানো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর ডাম্পলিং, মোমো যেগুলো বানাই, ওগুলোও বানাই। শুরু থেকে শেষ পর্যন্ত। সো ওগুলো খেয়ে মানুষ খুব পছন্দ করে। আমি আসলে তুলনামূলক খুব কম পেয়েছি। কারণ কি? আমি পড়েছি হচ্ছে গার্লস স্কুলে ১ম কথা। তারপর আমার আম্মি আমার সাথে সব জায়গায় একদম মানে আঠার মতো চিপকিয়ে থাকেন। তো যদি কেউ পছন্দ করেও সেই দূর থেকে মানে এসে কিছু বলার সাহসটা পায় না। আমার আম্মি মানে খুব একটু মানে স্ট্রং পার্সোনালিটির মানুষ। কেউ দূর থেকে বললেও মানে কাছ থেকে আসার সেই মানে একটু ভয় পায়। আমার মাকে ভয় পায়, আমাকে পায় না, মাকে ভয় পায়। তো কাছে এসেও আসে না। এরকম একটা সিচুয়েশন। খুব অদ্ভুত। মানে সিরিয়াস পাইনি। আমি সত্যি কথা বলতে গেলে ওপেনলি পাইনি তেমন একটা। আমার খুব ভালো লাগে। ক্লান্ত তো অবশ্যই লাগেই। ভেবেছিলাম যে গ্র্যান্ড ফিনালের পরে একটু শান্তির ঘুম দিব। কিন্তু হয়নি এখনো পর্যন্ত সেই শান্তির ঘুমটা। কিন্তু আমি এনজয় করছি যে এই ব্যস্ততাটা। একসময় তো খুব বাসায় বসে থাকতাম। আমি কখনো বের হতাম না। বাসায় বসে পড়ালেখা, মুভি দেখা এগুলোই করতাম। এখন খুব এনজয় করি যে কাজ করছি, বিজি আছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি সোশ্যাল মিডিয়াতে খুব নতুন। লাক্সে আসার পরে ১ম ফেসবুক নামাই, ১ম ইনস্টাগ্রাম শুরু করি। তো আমি আগে না জানতাম না যে কিভাবে এগুলো ডিল করতে হয় বা মানুষ কিরকম কথা বলে। লাক্সে আসার পর থেকে দেখছি যে মানুষ সবাই সব জিনিস ভালোভাবে নেয় না। সবার সবকিছু পছন্দ হয় না। অনেকে ভালোবাসলেও এক না একটা মানুষ থাকবেই যেটা তার ভালো লাগবে না। এটা স্বাভাবিক। আমারও অনেক কিছু ভালো লাগতে নাই পারে। তবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে হেনস্থা করা হয় মানুষকে, কত কিছু বলা হয়, এই জিনিসটা একটু হজম করতে সময় লেগেছিল। তবে আমাকে আশেপাশ থেকে অনেকজন মানুষ বলেছে যে, সোশ্যাল মিডিয়ার জায়গাটা আলাদা। অনেক মানুষ থাকে তাদের নিজের জীবনে হয়তো এন্টারটেইনমেন্ট নেই বলে ওটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে ইউজ করে। সেটা ইটস ওকে। তার যদি ভালো লাগে, ভালো লাগে। কিন্তু আমি ওটাকে ডিল করি জাস্ট ইগনোর করে। যতটুকু আমার চোখ বন্ধ করে এটা সহ্য করা যায় করি এবং ওইটার বদলে আমি চিন্তা করি যে কতজন মানুষ ভালো কথা বলছে। একজন খারাপ বললে ১০০ জন ভালো বলে। সো এই ১০০ টাকেই আমি প্রাধান্য বেশি দিচ্ছি। ফ্যামিলি থেকেই আসলে ইউজ করতে দেওয়া হতো না যে এইচএসসি শেষ কর, তারপরে সোশ্যাল মিডিয়া খুলবি। আগে পড়ালেখা, তারপর অন্য কিছু। তো সেই জায়গা থেকে খোলা হয়নি। এখন এনজয় করছি খুব যে সোশ্যাল মিডিয়া রিলস এগুলো ভালোই আচ্ছা। লাগছে। আমার ১ম যে কাজটা ছিল লাক্সে অভিনয় কাজ সেটা ছিল লাক্স সুপারস্টারের টাস্ক ছিল ফার্স্ট অ্যাক্টিং টাস্ক। ধ্রুপদ নাম ছিল। ওখানে আমি
রবীন্দ্রনাথের আমলের একটা সময়ের একটা কাজ করেছিলাম। ডিরেকশন দিয়েছিলেন জাহিদ পিপন স্যার। তো ওই টাইমে আমার অভিনয়টা দেখার পরে জয়া আহসান ম্যাম আমাকে খুব বলেছিলেন যে, "তুমি যেভাবে সাবলীলভাবে কাজগুলো করলে মানে খুব ভালো লেগেছে। তোমার সাবলীলতা, তোমার কথা বলা সবকিছু খুব ভালো লেগেছে।" তো উনার মতো একজন অভিনেত্রীর কাছ থেকে এই ছোটখাটো জিনিসগুলো শুনতে পারাও কিন্তু অনেক বড় ব্যাপার। এবং উনি আ তাছাড়াও অনেক কিছুই বলেছিলেন আমাকে ভালো, ভালো সুন্দর উপদেশ দিয়েছিলেন যে, "এভাবে করবে বা সুন্দর হয়েছে, আরো সুন্দর করে করতে হবে।" তাছাড়া মেহজাবিন ম্যামও লাস্ট যেদিন আমরা শেষ করলাম গ্র্যান্ড ফিনালে দিন উনি এসে আমাকে হাগ করে বললেন যে, "ওয়েলকাম টু দ্য ইন্ডাস্ট্রি। আমরা সবাই আছি তোমার জন্য।" এই কথাটুকুই যে এখন আমি একা না বা আমি তো এই একটা বড় জার্নি শেষ করে আরেকটা নতুন জার্নি শুরু করছি। তো নতুন জায়গায় যাচ্ছি যদিও তাও আগের মানুষগুলো সব আমার পাশে আছেন এবং মেন্টর হিসেবে, বড় আপু হিসেবে উনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন। এটাই আসলে অনেক বড় একটা পাওয়া। মোজা হাসান ম্যামের কথা আমি বললাম। ছোটবেলা থেকে উনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তাছাড়া আমার বিপাশা হায়াত ম্যামকে খুব ভালো লাগতো, অপি করিম ম্যাম। উনাদের এক্সাম্পলটা আমি কেন দিই? উনারা যে শুধু অভিনয় করতেন তা না, অভিনয়ের পাশাপাশি অনেক কিছু করতেন। স্ক্রিপ্ট লিখতেন, ডিরেক্টিং করতেন, উপস্থাপনা করতেন। আবার অপি করিম ম্যাম তো ইঞ্জিনিয়ার ছিলেন। তো সব মিলিয়ে যে পড়ালেখার পাশাপাশি মানুষ যে এত বহুমুখী প্রতিভা দিয়েও যে অভিনয়ে ভালো করতে পারে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং আমি ওরকম আর্টিস্টই হতে চাই। অলরাউন্ডার হতে চাই। আমি শুরু থেকে একটা জিনিসই চেয়েছিলাম যে, এমন একজন অভিনয় শিল্পী হব, যে বাংলাদেশের মানুষই শুধু না, বিশ্বের মানুষ যাতে বলতে পারে যে, বাংলাদেশে একটা অভিনয় শিল্পী আছে, অভিনেত্রী আছে, এটা এরকম। থাকে না? যেমন জয়া আহসানের কথা অনেকে বলেন যে, বাংলাদেশের অভিনেত্রী হয়েও তিনি বাংলাদেশের বাইরেও হয় সময় তাহলে কাজ করছেন। সেটা শুধু যে বাংলাদেশ, এপার বাংলা, ওপার বাংলার মধ্যেই না, তার বাইরেও যদি সুযোগ হয় কখনো, এখন তো যাচ্ছে বাংলাদেশের অনেক সিনেমা কান ফেস্টিভ্যালে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে। আমিও যদি ওরকম কাজ করতে পারি, একজন ওরকম অভিনেত্রী হতে পারি যে আমার থ্রুতে মানুষ বাংলাদেশকে চিনবে, এটাই খুব ইচ্ছা। আমার খুব ইচ্ছা শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরেও নিজেকে অভিনয় করে উপস্থাপন করা যাতে মানুষ বলে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা, বাংলাদেশের অভিনেতারা, অভিনেত্রীরা খুব ভালো করছে। সেই জায়গা থেকে ধীরে তো শুরু করতে হবে। একবারেই তো আমি পৌঁছে যেতে পারব না। তো বাংলাদেশেই ১ম এ আমি বাংলাদেশের মানুষকে এমন কোনো কাজ উপহার দিতে চাই যেটা কোনো একটা ইতিবাচক ইমপ্যাক্ট ফেলে সোসাইটিতে। এখন অনেক ধরনের মজার গল্প হচ্ছে, ভালো গল্প হচ্ছে, অনেকেই করছে। সেগুলোও করব। মানুষকে হাসাবো, মানুষকে কাঁদাবো এরকম ইচ্ছাও আছে। তবে আমি যে গল্পগুলো করব সেটাতে যাতে একটা মেসেজ থাকে। মানুষ যাতে তাদের লাইফে এবং তাদের আ দৈনন্দিন জীবনে কোনো একটা ডিফারেন্স পায় যে না এই মুভিটা দেখে একটা ভালো পেয়েছি। এই কাজটা দেখে আমি কিছু একটা শিখলাম, জানলাম, রিলেট করতে পারলাম। এই ছোট কাজগুলো দিয়ে আমি হারাতে চাই।